আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় পাহাড় ও বন খেকোদের প্রতিরোধে করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আরটিভির স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন পরিযার সভাপতি, পরিবেশ দপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী আব্দুস সোবহান এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সাংবাদিক আলিউর রহমান। দর্শক, দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সারা দেশে পাহাড় এবং বন উজাড়ের যেন উৎসব শুরু হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, বান্দরবান সহ দেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে থেমে থেমে কখনো রাতের আধারে কাটা হচ্ছে পাহাড়। হিল কাটিং ইন অ্যারাউন্ড চিটাগাং সিটি শিরোনামে করা একটি গবেষণার তথ্য বলছে 2000 সালে চট্টগ্রামে পাহাড় কাটা এলাকার পরিমাণ ছিল 679 হেক্টর, আর 2012 সালে তা বেড়ে দাঁড়ায় 1295 হেক্টরে। 2012 সালের পরে আর কোনো গবেষণা না হলেও ধারণা করা হচ্ছে বর্তমানে পাহাড় কাটার পরিমাণ 2000 হেক্টর ছাড়িয়ে গেছে। অথচ দেশের প্রচলিত আইন অনুযায়ী পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু মামলা বা জরিমানা হলেও কারো বিরুদ্ধে কারাদণ্ডের শাস্তি দেখা যাচ্ছে না। চট্টগ্রামে 2011 থেকে 2023 সাল পর্যন্ত 560টি পাহাড় কাটার অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসব অভিযানে 85 কোটি 2 লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে প্রভাবশালীদের আগ্রাসনে উজাড় হচ্ছে দেশের বনাঞ্চলও। পরিবেশবাদীদের তীব্র বিরোধিতা উপেক্ষা করে সুন্দরবনের জায়গায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে তৎকালীন সরকার। বন আইন লঙ্ঘন করলে ন্যূনতম 6 মাসের জেল সহ 5,000 টাকা এবং সর্বোচ্চ 5 বছরের জেল সহ 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা দেশে বনের জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে রিসোর্ট, বসতভিটা, শিল্প কারখানা। তথ্য বলছে সারা দেশে বনের জমির 2,57,158.84 একর বেদখল হয়ে গেছে। এর মধ্যে 1,38,613 একর সংরক্ষিত বনের জমি। সংরক্ষিত বনভূমির দখলদার চিহ্নিত হয়েছে 88,215 জন, কিন্তু চিহ্নিত হলেও কারো বিরুদ্ধেই কঠোর কোনো ব্যবস্থা নেওয়ার কোনো নজির নেই। ফলে একদিকে পাহাড় কাটা, অন্যদিকে বন উজাড়ের ফলে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের প্রাকৃতিক পরিবেশ। এমন এক বাস্তবতায় দেশের পাহাড় এবং বনাঞ্চল রক্ষায় করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, স্বাধীনতার 53 বছরে দেশের পাহাড় এবং বনের পরিমাণ কতখানি কমেছে, এর কি কোনো সঠিক পরিসংখ্যান রয়েছে? এবং যে হারে পাহাড় ও বন কমেছে তাতে তার কি ধরনের অভিঘাত দেশের পরিবেশের উপর পড়ছে? এমনকি আমরা দেখেছি খোদ রাজুক তারাও আপনার নদী এবং বন দখল করে তাদের আবাসন প্রকল্প তৈরি করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সময় উপযোগী একটা প্রশ্ন। আমরা আসলে এই ডেটা স্বাধীনতার পর থেকে ডেটা আসলে নাই। আমরা যতটুকু দেখেছি এফএওর একটা রিপোর্টে 1990 থেকে আমরা বনভূমির পরিমাণ যে তারা সংখ্যাটা উল্লেখ করছে প্রায় 19,200 স্কোয়ার কিলোমিটার। তারপর 2000 পর্যন্ত এটা মোটামুটি 1999 পর্যন্ত এটা মোটামুটি সমান ছিল। 1999 পর থেকে এটা ডাউনের দিকে যাচ্ছে, যাতে যাতে দেখা যাচ্ছে প্রায় 2021 যে তাদের লেটেস্ট ডাটা, সেখানে দেখা যাচ্ছে 18,800 সামথিংয়ে 18,800 সামথিং কিলোমিটার স্কোয়ার এসে ঠেকেছে। তার মানে আমরা একটা কমার একটা টেন্ডেন্সি আমরা পেয়েছি। তো এটা আমরা বাস্তবেও আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা বনে বাদরে ঘুরি সারাক্ষণ, আমরা তো দেখতেছি হ্যাঁ বন কাটতেছে, ঘাস কাটতেছে, পাহাড় কাটতেছে, রাস্তা হচ্ছে, শিল্প কারখানা হচ্ছে, বাড়িঘর হচ্ছে, এগ্রিকালচারাল জমি এক্সটেনশন হচ্ছে, এভাবে চলতেই আছে কন্টিনিউয়াসলি। ইভেন ধরেন এটা আমরা হয়তো কেয়ারটেকার গভর্নমেন্ট নামক যেই ব্যবস্থা আছে তখন হয়তো এটা একটু বেশি আলোচনা করতে পারি অথবা আলোচনা করার একটা সুযোগ তৈরি হয়। রাজনৈতিক যখন গভর্নমেন্ট থাকে তখন তো এটা আলোচনায় আসে না, কারণ এখানে ধরেন বিশাল একটা প্রভাবশালী গ্রুপ সরকারের পাওয়ারকে ইউজ করে, রাজনৈতিক পাওয়ার ইউজ করে, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তখন তারা এই কাজে উন্মুক্ত হয়ে মানে এই কাজে জড়িয়ে যায়। যে যত বেশি পরিমাণ দখল করে শিল্প কারখানা, পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করতে পারে, এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া চলতেছে। তাহলে যেটা আমার জন্মের থেকে আমি কোনোদিন দেখি নাই। আর ফেনী শহরে এত পানি হয়েছে, ফেনী শহরে কোনোদিন পানি ওঠে নাই। আচ্ছা, এই পানি দেখেন, এই পানি কেমন পানি? এখন যদি পাহাড়ে যদি ফরেস্ট কাভার থাকতো তাহলে এই পানি তো কর্দমাক্ত সহজে এইভাবে চলে আসতে পারত না। কর্দমাক্ত হতো না, প্রথম হচ্ছে কর্দমাক্ত হতো না। আমি খবর নিলাম বলে যে ঘরে এই হাঁটু পরিমাণ কাদা, তার মানে ওই পানির সাথে আসছে। তাহলে ওই যে ফরেস্ট কাভার ছিল না বিদায়
পানিগুলো যখন কোনো জায়গা থেকে মানে একটা ফরেস্ট বাঁধ কভার ভাঙ্গা থাকলে তো এভাবে মাটি একটা বাঁধ ভাঙ্গা জায়গা থেকে একসাথে পানিগুলো আসতে পারতো না, তখন সে কাবার দিয়ে রাখতো, আস্তে আস্তে চুয়ে আসতো। মানে আমরা বহুবিধ তার অভিঘাত দেখছি এখন, অভিঘাত দেখতেছি। আপনার কাছে আমি আসবো আবার প্রফেসর আব্দুস সোবহান। সারা দেশের পাহাড় এবং বন উজাড় হচ্ছে, এইসবের সঙ্গে আসলে কারা জড়িত? এবং আমরা কিন্তু অনেক আলোচনা এই স্টোরিতে আপনাদের সাথে এই আলোচনাগুলো হচ্ছে, এবং যারা উজাড় করছে, যারা দখল করছে তারা কিন্তু চিহ্নিত, কিন্তু আমরা বিগত কোন সরকারের আমলেই কিন্তু তাদেরকে আসলে শাস্তি পেতে দেখিনি। তারা কিভাবে যেন তাদের টাকার প্রভাব কিংবা প্রভাবশালী হওয়ার কারণে, শক্তি থাকায় তাদেরকে কেউ টাচ করেনি, এবং তাদের কেন ঠেকানো যায় না, এই বিশ্লেষণটা আপনাকে শুনতে চাই। আমি একটু আগে একটু জিনিস বলে যে আসলে পাহাড়ের সঙ্গে যদি আমরা সমতল ভূমি একটা তুলনা করি, আপনি যদি 1 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার সমতল ভূমি, পাহাড়ের কিন্তু সারফেস এরিয়া কিন্তু অনেক বেশি। এটা কিন্তু আমাদের বিবেচনা আনতে হবে। আর পাহাড়ে যখন লতা গুল্ম ঘাস বন থাকবে, তখন বৃষ্টিপাত হলে এই ঘাস লতা গুল্ম সে চুয়ে আটকে রাখবে, গাছের পাতায় পড়বে, আস্তে আস্তে কিছু চুয়ে নিচে যাবে, কিছু গড়ায় আসবে আমার পানি প্রবাহ। দেখেন কি অবস্থা। আর এখন যেটা বললো, এইবার যে আমাদের যে বন্যায় সমস্ত কদমার্থ পানি, এবং এটার কিন্তু প্রভাব আমরা কোথায় দেখতাম? চট্টগ্রামে দেখতাম। যখন পাহাড় ধস হইতো বর্ষাকালে, তখন আমরা চট্টগ্রামে প্রতি বছরই খাল খনন করে, কিন্তু আবার দেখা যায় বর্ষাকালে আসলে পুরো খালটা ভরে যাচ্ছে, পানি চলে আসে। যেহেতু পাহাড়, আর যারা কাটে তারাও এমনভাবে কাটে যেন বর্ষা আসলে ওটা আরো হ্যাঁ খুব দ্রুত তার কাজটা করে। এখন আপনি যে প্রশ্ন করলেন যে এরা এত প্রভাবশালী, এটা কি? এটা যারা পাহাড় কাটে, আমরা কিন্তু আপনার অনুষ্ঠানে অতীতে বহুবার বিভিন্ন অনুষ্ঠানে আমরা বলছি, এরা কি? এরা হচ্ছে সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা। এবং এরা কারা? এরা কিন্তু যে কোনো দল মত নির্বিশেষে যখন যে সরকার আসে তারা সেই দলের আবরণ ধারণ করে কিন্তু তারা এই কাজটা করে। এবং এই জন্য তাদেরকে, এবং তারা সবাই মিলে কিন্তু সবাই মামা আর ভাগিনা, বুঝছেন, এইভাবে কাজটা তারা করে। কিন্তু প্রশ্নটা অন্যখানে আমি আগেও এখানে বলছি যে আমরা যারা এটা মানে দেখভালের দায়িত্বে আছি, তাদেরও কিন্তু নৈতিক কিছু দায়িত্ব আছে। সবখানে আপনি প্রেশার দিলে, আপনি যে প্রেশারের ভয়ে আপনি মানে পিছনে সরে আসেন, তাহলে তো আপনি নৈতিকভাবে আপনার দায়িত্ব পালন করছেন না। এটা কিন্তু আমরা সবসময় দেখে থাকি। আরেকটা বিষয় হলো, আপনি এতক্ষণ যে পরিসংখ্যান দিলেন, এই যে নিম্নগামী, এটা কিন্তু আসলে পরিসংখ্যান লাগে না, আমরা সাদা চোখেই দেখতে পাই। যারা ওইসব এলাকায় বাস করে, পার্বত্য চট্টগ্রাম বলেন, চিটাগাং বলেন, মানে যেখানে আমাদের পাহাড় আছে সেই এলাকায়, বা সিলেটের যে অংশে যেটুকু আছে, এই জায়গায় কিন্তু মানুষ কিভাবে প্রথমে বুঝতে পারি আমরা, একটা হলো বর্ষাকালে বুঝতে পারি যে কী পরিমাণ সিল্ট আসতেছে, কী পরিমাণ কদ্দমার্থ পানি আসতেছে, তার মানে পাহাড়টা কী অবস্থা। দুইটা কিন্তু চিত্র এখানে তো আসে। একটা হচ্ছে পাহাড়ে ন্যাড়া পাহাড়ে কিছু নাই, আর দ্বিতীয় হচ্ছে আমি এমনভাবে এগুলোকে কেটে রাখি যেন বর্ষা আসলেই আমার ক্লিন হয়ে যায়, আমি যেন এটাকে হাউজিং করতে পারি। এটা একটা বিষয়। তো এই জায়গাটায় যাদের দায়িত্ব আছে, আপনি আইনের কথা বললেন, 10 লক্ষ টাকা জরিমানার বিধান আছে, 81 কোটি টাকা জরিমানা করে। জরিমানা তো সব কিছু না, তারা তো অনেক ইনকাম করে। সে যদি 10 কোটি টাকা ইনকাম করে, তাতে 50 লাখ টাকা জরিমানা দিতে সমস্যা নাই। তারপর তো 9 কোটি 50 লাখ তার একদম বিনা পরিশ্রমেই লাভ, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই লাভ। কিন্তু তো এই জায়গায় এটা না, এটা হলো আইনের সঠিক প্রয়োগ করতে হবে। একজন লোককে আজ পর্যন্ত আমরা কোনো জেল দিতে পারি নাই। 1 2 নম্বর হলো এই যে বন আইনে যেটা দেখালেন, এখনো কি বন আইনে এই জরিমানা যথেষ্ট? এটা কবেকার আইন, কেন এটা আমরা সংশোধন করি না, তাই না? এটা আপডেট কেন করি না? এত আইন হলে যদি আপনি কাউকে ধরানো, সেই টাকা জরিমানা দিয়ে আসে, মাপ পেয়ে গেলো, বা জেলও কাটে, মানে 6 মাস জেল কাটলে শেষ। তার অপরাধের কারণে তাকে জরিমানা করলে কিন্তু তাকে জেল দেবে না, তার শাস্তি হতে হবে। সেটা দিলে তো খুব অল্প যদি বন আইনে। আর পরিবেশ আইনে তো কোনো এরকম জেল হয়েছে এরকম কোনো মানে প্রমাণ আমাদের কাছে নাই, আমরা জানি না। নজির আরেকটা হলো যে আমাদের পরিসংখ্যানের কথা বলছেন, এটা আমি অতীত অন্য প্রসঙ্গও বলছি, আমাদের পরিসংখ্যানে কিন্তু বিরাট একটা ঘাটতি। আপনি পরিসংখ্যান দিয়ে যদি পরিকল্পনা করেন, এই জন্য আমাদের পরিকল্পনা একটাও টেকসই হচ্ছে না। আপনি হয়তো বলতেছেন, আমি যদি একটু অন্যদিকে যাই, আমি বলতেছি আমার পেঁয়াজ এত উৎপাদন হয়, আমার প্রয়োজন এত, তাহলে তো আমার খুব অল্প ঘাটতি থাকে, কিন্তু আমি এর চেয়ে অনেক বেশি ইম্পোর্ট করি কেন? তার মানে আমার পরিসংখ্যানের দুর্বলতা আছে। হয় আমার উৎপাদনের দুর্বলতা, পরিসংখ্যানের দুর্বলতা আছে, অথবা আমার চাহিদার দুর্বলতা আছে, মানে পরিসংখ্যানের। এই জন্য পরিসংখ্যান আমাদের আর একটা জিনিস কি, আমাদের পরিসংখ্যানে কোনো পরিসংখ্যানে আমরা খুব অনেস্টলি করি না। পরিসংখ্যানের জন্য পরিসংখ্যান করি যারা আমরা করি এটা। তো এখানে এখন পাহাড়ের বিষয়ে যদি আমরা আসি, পাহাড়ের যে কর্তন, এটা এতদিন ধরে চলে আসছে, কিন্তু আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা আশা করব যে কোথাও যেন এটা, যেহেতু আমাদের একটা কি বলে ছাত্র জনতার অভ্যুত্থানে একটা অন্তর্বর্তী সরকার, এই সরকার কোথাও একটা ফুল স্টপ দিবে, কোথাও দাড়ি টানবে যে এই আজকে থেকে আমরা আর কোনো পাহাড়
কাটতে দিব না, আমরা কোনো নদী আর ভরাট করতে দিব না, কোনো নদী দখল করতে দিব না। তারপরে আপনি চেষ্টা করেন আস্তে আস্তে কিভাবে পুনরুদ্ধার করা যায়। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব আলিউর রহমান, অভিযোগ রয়েছে রাজনৈতিক অস্থিরতার সুযোগে কিংবা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে চট্টগ্রামে পাহাড় কাটা হচ্ছে, আসলে কি ঘটছে ওখানে? এটা একদম শতভাগ সত্যি কথা বলেছেন আপনি। 6 আগস্ট রাত্রে থেকে চট্টগ্রামের শহরের বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে পাহাড় কাটার খবর এসছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কয়েক স্থানে গিয়ে ভিজিট করে আসছি, প্রশাসনিক অবকাঠামো ঠিক না থাকায় তাদেরকে আমরা কিছুই করতে পারি নাই। এবং এই দুর্যোগের সুযোগ নিয়ে তারা দুই দিক থেকে কাজ করেছে। একটা হচ্ছে প্রথমত পাহাড় কেটে মাটিটা সরিয়ে নিয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে যেগুলি পাহাড় উঁচু ছিল সেই পাহাড়গুলিতে তারা করেছে কি গত কয়েকদিনে, যেহেতু এখানে প্রচন্ড ভারী বর্ষণ হয়েছে। একটু আগে সুবহান সাহেব বলছিলেন, উনি আমার সাথে এখানে চিটংয়ে দীর্ঘদিন ছিলেন এবং কাজ করেছে। ওরা করে কি এই বর্ষাকালে পাহাড়ের মাটিতে গর্ত করে করে রাখে, গর্ত করে সেখানে যখন বৃষ্টির পানি আসে তখন বড় খুন্তি অথবা বিভিন্ন ধরনের মোটরের পাম্প দিয়ে পানি দিয়ে সে মাটিগুলিকে ধসে দিয়ে সেগুলি নিচে পড়ে যায় এবং পরবর্তীতে বৃষ্টির পানিতে সেগুলি চট্টগ্রামের নালা এবং খালে চলে আসে। যে কারণে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে যে 10,000 কোটি টাকার প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়ন প্রায় হয়ে গেছে, সেটার কোনো সুফল পাচ্ছে না। কারণ একটা উদাহরণস্বরূপ আমরা সবসময় বলে থাকি, চট্টগ্রাম মহানগরীর চাকতাই খাল, এবং এই চাকতাই খালের কারণে চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা ছিল না। সেটা 1908 সালে ইংরেজরা যখন ডিস্ট্রিক্ট গেজেটিয়ার অফ চট্টগ্রাম রচনা করেছিল, তখনও তারা বলেছে চট্টগ্রাম মহানগরীতে চাকতাই নালা এবং প্রয়োজনীয় জলাশয় হাব, অর্থাৎ চাকতাই খালের বিরাট একটা হাব ছিল, যেখানে বর্তমানে আন্দরকিল্লার পেছনে এই জায়গাগুলি মানুষ দখল করে রেখেছে। এখন যেটা হচ্ছে, পাহাড়ের মাটিগুলি যখন ধসে যাওয়া হয় সেগুলি বৃষ্টির পানিতে বিভিন্ন খাল নালা দিয়ে এই চট্টগ্রাম মহানগরীর যে খাল আছে সেখানে পড়ে, সেখান থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। আপনি যদি কখনো দেখার সুযোগ হয় চাকতাই খালে অথবা রাজাখালী খালের মোহনায় আসলে সেখানে দেখবেন একটা চর হয়ে গেছে। সম্প্রতি কিছুদিন আগে সেটা বন্দর খনন করেছে, কিন্তু তারপরে এখন আবার নতুন করে আর চর জেগে উঠেছে। এবং সেটা যদি 1 সপ্তাহ খনন বন্ধ রাখে, এই যে পাহাড় কাটার মাটি এখানে এসে সেটা ভরাট হয়ে যাচ্ছে। এখন স্লুইস গেট করেছে, স্লুইস গেটের উপরে সে পানিগুলি পানির সাথে এসে সেগুলি জমা হচ্ছে, খাল ভরাট হয়ে যাচ্ছে। এখন আমাদের যেটা করণীয় ছিল, এই সরকার রিফর্ম করার পরে আমরা তাদেরকে বিভিন্নভাবে বলেছি, আর সেনাবাহিনী তো এই সমস্ত অভিযানে যেতে পারছে না, যেহেতু পুলিশ প্রশাসন নাই, তারা বিন্দাস নির্দ্বিধায় কাজ করছে। এবং আমরা গেলে আমাদেরকে প্রতিরোধ করার জন্য তারা প্রয়োজনীয় লোকবল সংগ্রহ করে রেখেছে। কারণ এখন যেহেতু সমাজ একটা অস্থিতিশীল পরিস্থিতি কাজ করছে, দুর্বৃত্তরা বিভিন্ন শ্রেণীর লোকজনকে একত্রিত করে আমরা যাতে ঘটনাস্থলে গিয়ে গেলে সামাজিকভাবে প্রতিরোধ করতে না পারি, সেটাও তারা বন্ধ করে রেখেছে। যে কারণে গত 15 দিনে চট্টগ্রাম মহানগরীতে প্রায় 20 থেকে 25টি পাহাড়ের অনেক অংশ কেটে ফেলেছে। এবং সেটা আমরা বিভিন্নভাবে জানিয়েছি, জেলা প্রশাসককে কয়েকবার ফোনও করেছি। জেলা প্রশাসক বলেছেন যে ভাই আমি তো অসহায়, আমি তো ম্যাজিস্ট্রেট দিতে পারছি না, আমার কাছে পুলিশ প্রোটেকশন নেই। এখন আমি আরটিভির মাধ্যমে প্রশাসনকে জানাবো, এই চট্টগ্রাম মহানগরী ধ্বংস হয়ে গেলে, এই কর্ণফুলী নদীর চাকতাই খাল বা নালা ধ্বংস হয়ে গেলে সেটা শুধু চট্টগ্রামের সম্পদ না, সেটা বাংলাদেশের অর্থনীতির সঞ্চালক। এটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব বহ। এর বাইরে হচ্ছে চট্টগ্রামের পাহাড়গুলি ইতিমধ্যে 70% ধ্বংস হয়ে গেছে, যে 30% আছে সেগুলো যদি ধ্বংস হয়ে যায়, এই চট্টগ্রামে পরিবেশগত বিপর্যয় চলে আসবে, সেটা আমরা কিছুতেই রক্ষা করতে পারবো না। এখন যে এই সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে, আমাদের কথা হচ্ছে, আমরা 2007 সাল থেকে যে কথাটা বলে আসছি, 2007 সালে তখনকার 8 সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পরের কয়েকদিনের মধ্যে পাহাড় ধসে 127 জন মারা গিয়েছিল। তখন শক্তিশালী পাহাড় রক্ষা কমিটি যে সুপারিশটা দিয়েছিল আমাদের পক্ষ থেকে, সেই সুপারিশটা বাস্তবায়ন করলে এই চট্টগ্রাম মহানগরীতে পাহাড় রক্ষা হবে। সেটা হচ্ছে সরাসরি পাহাড়ে ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ, অর্থাৎ কোন পাহাড়ের মাটি কিরকম সমীক্ষা করে, কোন পাহাড়ের মালিককে, সেখানে কি ধরনের স্থাপনা করা যাবে কিনা, না গেলে সেখানে কি ধরনের গাছ লাগাতে হবে, এবং সেখানে বাগান করা যাবে কিনা অথবা পার্ক করা যাবে কিনা, মানে টোটাল একটা পরিকল্পনার মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আনতে হবে, যেটা দীর্ঘদিন ধরে করা হয়নি।
নির্বাচনকে সার্বক্ষণিক সেটা তদারকি জি ধন্যবাদ আপনার কাছে। পরে আমি আবার আসবো অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা দেখতে পাচ্ছি আইনগতভাবে দেশের পাহাড় এবং বনের যে সুরক্ষা দেওয়ার কথা কিংবা যে সুরক্ষা দেওয়া হয়েছে বাস্তবে তার কোনো প্রতিফলনই নেই। আমরা ওন করতেছি না। ধরেন পরিবেশ মন্ত্রণালয় ওন করছি না, মিলেমিশে সব দখল করার না, ওই তো পরিবেশ মন্ত্রণালয় পরিবেশকে ওন করতেছে না। তারপরে ধরেন কনসার্ন যারা আছে তারাও ওন করতেছে না। ওন না করাতে এখন এই এক শ্রেণী বিভিন্ন সুযোগের অপেক্ষায় থাকে, তারা তখন প্রভাব খাটিয়ে তখন সেগুলোকে বিভিন্ন ধরনের লিস্ট নিয়ে তারা ব্যবসা বাণিজ্য সব শুরু করে দেয়। আপনি তো বলতেছেন শুধু এই কাছাকাছি, এখানে আপনি ইয়েতে যান, নিঝুম দ্বীপে যান, সেখানে তো এই দ্বীপ দখল করে রিসর্ট হয়ে গেছে। আপনি সুন্দরবনের কাছাকাছি কোনো জায়গায় যান, আপনি ইয়েতে যান কি জানি ওই চরকুটুমকুর ওদিকে যান, আপনি নোয়াখালীর দিকে যান, হ্যাঁ সব দিকে রিসর্ট আর রিসর্ট। হ্যাঁ আপনি তো এই আমাদের তো এই গাজীপুর তো আছেই, ইভেন গাজীপুরের সামনে শুরুতে যবে 2-4টা গাছ দেখা যেত, এখন কিন্তু পুরো ওপেন হয়ে গেছে, এখন মার্কেট। আপনি শুধু রাস্তার পাশে দিয়ে হয়তো কিছু গাছ দেখবেন না, সাইনবোর্ড হিসেবে রাখছে। আপনি ভিতরে যান, কিছু নেই, ভিতরে সব ফাঁকা। তাহলে এগুলো কারা করতেছে? এগুলো কি বিদেশ থেকে এসে করতেছে? না, এটা আমাদের দেশের লোকেরাই করতেছে। আমাদের দেশের লোকেরা এর সাথে ধরেন আমাদের যখন যে গভর্নমেন্ট আসে তখন সেখানে একটা বন্ধন তৈরি করে, বন্ধন তৈরি করে দুই পক্ষ উপকৃত হয়। উপকৃত হয়ে ধরেন আপনি ক্ষমতায় আছেন, উপকৃত হয় না, লুট করে, দুই পক্ষ মিলে। আপনি ক্ষমতায় আছেন, আপনি উপকৃত হবেন আমাকে একটু ছাড় দিলে। তো এইভাবে ছাড় দিয়ে ধরেন মোটামুটি সারা বাংলাদেশের পরিবেশের 13টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা, জায়গাটা দখল হয়েছে, ঠিক আছে, ফাইন। ওখান থেকে যে দূষিত যে ম্যাটেরিয়ালগুলো আসতেছে, সেটা সলিড হোক, লিকুইড হোক, অথবা অন্য কোনো ফর্মে হোক, বায়বীয় হোক, সেটা তো আরও ভয়াবহ। এই যে সোবান ভাই আছেন, উনি তো পরিবেশে দীর্ঘদিন কাজ করছেন, কিন্তু ওনারা কি কখনো ঠিক মতো আইনের 100% বাস্তবায়ন করতে পারে নাই। কারণ বিভিন্ন কারণে আপনি কাউকে জরিমানা করতে গেছেন, উপর থেকে ফোন আসছে, চাকরি থাকবে। হ্যাঁ সোবান সাহেব, আপনি মনে হয় এখানে একটু অফ যান। তো এইভাবে মোটামুটি সব জায়গায়। হ্যাঁ, এখন মোট কথা হচ্ছে আমাকে আগে প্রথম হচ্ছে আমার দেশটাকে ওন করতে হবে আমাকে। ওন করলে এটা আমার ডিউটি। যে ডিপার্টমেন্টে চাকরি করে তাকে তো গভর্নমেন্ট পে করতেছে ওই ডিপার্টমেন্টটাকে ঠিক মতো চালানোর জন্য, সেটা তো তাকে করতে হবে ডিউটিটা। সেই ডিউটিগুলো আমাদের হচ্ছে না। সেখান থেকে চাকরিটা ওই যে বলে চাকরি তো করি বেতন পাওয়ার জন্য, কাজ করি ওই যে ঘুষ খাওয়ার জন্য। হ্যাঁ, আমি কাজ করে দিচ্ছি, আপনি টাকা দেন, আর চাকরি তো করি মাস শেষ হলে আমি বেতন পাবো। এই যে অবস্থাটা, এটা কখন পরিবর্তন হবে? ধন্যবাদ আপনাকে প্রকৌশলী আব্দুস সোবহান। দেশের প্রচলিত আইন পাহাড় এবং বনকে কতটুকু সুরক্ষা দিতে পারছে, নাকি আইনের কোনো প্রয়োগই নেই? আপনার কাছে শুনবো, তার একটি বিরতি নিয়ে নেব। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি পাহাড় ও বন ক্ষেত্রের প্রতিরোধীকরণ নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। প্রকৌশলী আব্দুস সোবহান, আমার যে প্রশ্নটি আপনার কাছে বিরতির পূর্বে ছিল, যে প্রচলিত আইন পাহাড় এবং বনকে কতটুকু সুরক্ষা দিতে পারছে, নাকি আসলে আমাদের যে আইন আছে সেটার কোনো বাস্তবায়ন, সেটা কার্যকর করছে না কিংবা বাস্তবায়ন হচ্ছে না? আমি আইনটা একটু পরে আসি। আমাদের যে পূর্ববর্তী আলোচক যেটা বললেন, হলিউড সাহেব যেটা বললেন, আমি চট্টগ্রামে দীর্ঘদিন ছিলাম। সো 84 সাল থেকে আমি চট্টগ্রামে চাকরি করছি এবং অনেক দিন, 1 যুগের বেশি আমি ছিলাম বিভিন্ন সময়ে। তখন যেটা দেখছি যে চাকতাই খালের কথা বললো, 10 বছরও চাকতাই খাল খনন করতে হয়নি, যদি আমি 84 সালের কথা বলি। এরপরে আপনি দেখা গেল এখন যে কথা বললো, এত হাজার কোটি টাকার প্রকল্প ডেলি কেন করে হচ্ছে, এটা একমাত্র পাহাড় কাটার জন্য হচ্ছে, অন্য কোনো কারণ না। কিন্তু সলিড ওয়েস্ট আগে যে পরিমাণে কালেকশন হইতো অন্তত খালগুলোর আশেপাশে, এখন তার চেয়ে খারাপ হয় না। আমি এটা ভালো বলবো না, খারাপ হয় না। তাহলে কিভাবে খালগুলি ভরাট হচ্ছে? একটাই যে আপনার পাহাড় কাটে। এখন দুইটা বিষয়, আসলে পাহাড় কাটলে যে আমার খালগুলি ভরাট হয়ে যাচ্ছে, আমি খনন করে এটাকে আবার চলমান করতেছি। আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে চট্টগ্রামে যে এখন জোয়ারে পুরা শহর তলায় যাচ্ছে, সামনে তো এটা আরও অনেক বেশি হবে। তাহলে আমার চট্টগ্রামে যদি স্যালাইন ওয়াটার ঢুকতেই থাকে কর্ণফুলিতে এবং হালদা নদীতে, তাহলে আমার যে পানীয় জলের যে পরিশোধনাগার আছে সেগুলো তো সব ধ্বংস হয়ে যাবে। 1, 2 নম্বর হলো যে পরিমাণ কর্দমাক্ত পানি আসে সেটাও তো আমার পরিশোধনাগারের জন্য মানে ভয়াবহ আকার ধারণ করবে। তাহলে আমার পানীয় জলের কী অবস্থা হবে, সেই জিনিসটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। শুধু পাহাড় কাটলে আমার পরিবেশের সঙ্গে সঙ্গে জনজীবনেরও কিন্তু বিরাট ক্ষতি হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে পাহাড় কেন কাটে, 4টা কারণ এখানে আমার দৃষ্টিতে।
কাটা পড়ে আর কি। একটা হচ্ছে আবাসিক এলাকা তৈরি করা, দ্বিতীয়টা হচ্ছে রিসোর্ট করা, তৃতীয় হচ্ছে আপনার শিল্প কারখানা করা, আর চতুর্থ হচ্ছে ইটভাটা। পার্বত্য অঞ্চলে কিন্তু প্রচুর ইটভাটা আছে, সে মাটি কোথা থেকে নিচ্ছে? সে তো পাহাড়ে মাটি নিচ্ছে। তাহলে এই যে বিষয়গুলি, এইসব কারণগুলোতে কিন্তু এই জিনিসটা ঘটতেছে। এবং এরা যারা করে, আমি আগেও আমার আলোচনা বলছি, অত্যন্ত প্রভাবশালী। এরা যখনই যারা আসে, এদের কোনো দল নাই, এরা যখনই আসে, যখনই যেই সরকার আসবে তারা ওই দলের লোক, এটা কিন্তু সবসময় দেখা গেছে। তো এটা কোনো যে না, আমি কোনো দলের নাম না বললেও প্রত্যেকেই, আমি যদি অন্য দল করেও থাকি, আপনি ক্ষমতায় আসছেন, আমি আপনার দলে চলে গেছি, গিয়ে আমি কিন্তু কাজটা করছি, কারণ আমার প্রোটেকশন আছে, আপনার থেকে আমার প্রোটেকশন আছে, এই জন্য আমি কাজটা করছি। এখন আসছি আইনের কথা। আমি কিন্তু আইনের বিষয়ে একটু আগেও বলছি, আইন কিন্তু পরিবেশ সংরক্ষণ আইনে এই পাহাড় কাটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল আইনে কিন্তু এটা ছিল না। পাহাড় কাটা, জাহাজ ভাঙ্গা, কতগুলো বিষয় কিন্তু মানে সংশোধন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে কিন্তু যথেষ্ট আইনের প্রোটেকশন আছে। কিন্তু আইনের কিন্তু অন্তত পরিবেশ সংরক্ষণ আইনে এই পাহাড় কাটা প্রতিরোধের জন্য কোনো মানে এটা কোনো মানে স্বল্পতা নাই আইনের। এক, দুই নম্বর হলে আইন প্রয়োগের জন্য আমার পরিবেশ আদালতও আছে। আমরা কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যে সব কিছুতে আমরা আগে থাকি। পলিথিন নিষিদ্ধ করলাম, পৃথিবীতে আমরা বিরল, কিন্তু আমরা ধরে রাখতে পারলাম না। আমরা পরিবেশ আদালত আইন করলাম, কেন আইন করলাম? যে আমার আদালত এত বেশি মামলা থাকে যে আমার পরিবেশের মামলাগুলি ঠিকমতো সেখানে মানে কি বলে অ্যাটেন্ড করা হবে না। এই জন্য একটা আইন করা হলো যে পরিবেশ আদালত আইন। আমার আইনও আছে, আদালত মানে আদালতের জন্য যে আইন সেটাও আছে, আবার মূল আইন পরিবেশ সংরক্ষণ আইনেও কিন্তু আমার পাহাড় মানে সংরক্ষণের জন্য ব্যবস্থা আছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, আপনি হয়তো বলতে পারেন, অনেকে হয়তো প্রশ্ন করবেন, আমি দর্শকদের জন্য বলতে চাই, আমি কিন্তু মানে আমার অবসর জীবন প্রায় 14 বছর হয়ে গেছে। এখন আপনি যদি কেউ বলে, যে অলিউর রহমান সাহেব বলতে পারবে যে আমি চিটাগাংয়ে যখন মানে 9-10 ছিলাম কত মামলা হয়েছে, এখন কটা মামলা হয়? এই জায়গাটা হচ্ছে আমি যে বলছি আমাদের নৈতিক জায়গাটা, যে কতটা মামলা হয়েছে এখন কটা। খুব দারুণ কথা বলেছেন। এইটা নিয়ে আমি আপনার কাছে আবার আসবো, যে আসলে ইচ্ছা শক্তিটা তো প্রয়োজন, যে কারা কাজ করছে, কি করছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পেয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই পরিবেশ সুরক্ষা আন্দোলন করে গেছেন, কিন্তু দীর্ঘদিন ধরে পরিবেশ ঘাতী যে সিস্টেম দেশে তৈরি হচ্ছে তা তিনি কতখানি ভাঙতে পারবেন বলে আপনি মনে করেন? এখন তো ওনার জন্য একটা সুবর্ণ সুযোগ। উনি মাঠে থেকে আন্দোলন করছে, সরকারকে বুঝিয়েছেন, এখন উনি সরকার, উনি সবকিছু জানেন, উনি সরকার, উনার উপর কোনো প্রেশার নাই। এখন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি নাই। উনি এখন যা করতে চাইবেন, যদি যুক্তিক হয়, পরিবেশ বান্ধব হয়, উনার একটা সুবর্ণ সুযোগ। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি রেজওয়ানা আপাকে বলবো, পরিবেশ সুরক্ষায় আপনার যত চিন্তা আছে আপনি এই সুযোগে সেগুলো বাস্তবায়ন করে যান। আমরা দেখতে চাই আপনি যদি এগুলো করে যেতে পারেন, তাহলে আপনি মাঠে থেকে যে কথাগুলো বলেছেন সেগুলো সত্যি, এবং সেটা আপনি কার্যকর করতে সক্ষম হয়েছেন। আপনার কোনো ভয় নাই, পলিটিক্যাল কোনো প্রেশার নাই, আপনাকে কেউ বাধা দিবে না। এটা একটা বড় একটা সুযোগ। আমরা আশা করব রিজওয়ানা আপা এবং মাননীয় আমাদের পরিবেশ উপদেষ্টা এই কাজগুলি উনি করে নেবেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রকৌশলী আব্দুল সুবহান, সারা দেশে বনের জমির 2,57,158.84 একর বেদখল হয়ে গেছে। এইগুলো পুনরুদ্ধারে করণীয় কি, বা কতটুকু সম্ভব হবে? এটা কিন্তু দেখেন, আপনার এখানে যেহেতু আসলো আমাদের মানে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টার কথা আসলো, যে আমরা কিন্তু কিছুদিন আগে আপনার এখানে কিন্তু এটা নিয়ে একটা বড় আলোচনা হয়েছিল। তা আমি ওনাকে স্মরণ করে দিতে চাই যে আমরা কক্সবাজারে যে আমাদের কি বলে প্রশাসন ইনস্টিটিউট হওয়ার জন্য যেই বনের জমি নিয়ে কথা ছিল, আমরা কিন্তু তিনি নিজে এবং আমরা সবাই কিন্তু এটা বলছি। তা আমার অনুরোধ থাকবে, একটা স্পেসিফিক বললাম আর কি, এই বিষয়ের জন্য ওনার দৃষ্টিটা উনি দেন আর কি, যেটা আমরা এখানে আলোচনা করছিলাম তখন উনি সহ। এবার আপনি যেটা বললেন যে এই যে বনের যে জমির কথা আপনি বললেন যে কি করণীয়, আমি কিন্তু বহুবার বলছি। আমার মনে আছে যখন বাংলাদেশে ইটভাটা নিয়ে যখন ড্রাম চিমনি ডিবেট ছিল, যখন আমরা 120 ফিট বললাম, হয়তো তখনকার সময় 120 ফিট প্রযুক্তি ভালো ঠিক ছিল আমাদের জন্য, আমরা হয়তো গ্রহণ করতে পারছি। এখন হয়তো ওই প্রযুক্তি আমাদের জন্য আর মানে সম্ভব এটা করা আমাদের ঠিক হবে না, আমাদের পরিবেশের জন্য, আমাদের জনস্বাস্থ্যের জন্য আমাদের নতুন প্রযুক্তিতে যেতে হবে। তো সেরকম একইভাবে এই যে বনের তখন অনেক মামলা হয়েছিল কোর্টে, কিন্তু আমি দেখলাম যে তৎকালীন মন্ত্রী অ্যাটর্নি জেনারেলকে ওনার অফিসে চায়ের দাওয়াত দিয়ে বললেন যে এসব মামলা হবে, আপনাকে এগুলি অ্যাটেন্ড করে এগুলি নিষ্পত্তি করতে হবে, যেন কোনো মামলাই না হয়, কারণ এগুলা জনস্বার্থের বিরুদ্ধে, পরিবেশের বিরুদ্ধে। এখন বনের এত মামলা হইল, বনের
আইন, এই যে দীর্ঘদিন ধরে যে আইনে আমি তো খুবই যে এই শাস্তি দিয়ে এখনো কি বন আইন চলতে পারে? এখন পর্যন্ত বন আইনটা আপনার কি বলে সংশোধন হলো না। এক, দীর্ঘদিন ধরে বহুবার শুনছি আমরা খসড়া হচ্ছে, এখানে কোথায় এটা আটকে আছে? এটা হলো একটা বিষয়। দ্বিতীয় হলো যে বনের যারা এই যে বললেন যে আইনে মামলা আছে, মামলা কিন্তু সত্যিকার অর্থে কি আমরা মামলা করার জন্য করছি নাকি মামলা করে এটা নিষ্পত্তির জন্য চেষ্টা করছি? কোনো ডিপার্টমেন্টে আমি আপনাকে বলতে পারি, সেটা বলেন পরিবেশ অধিদপ্তর বলেন, আমি যদি বলি রেলওয়ের কথা বলেন, রেলওয়ের জমি নিয়েও কিন্তু বিরাট একই অবস্থা, বনের জমি নিয়ে বলেন, আমি মামলার সংখ্যা দেখাইছি, আমার এত লক্ষ মামলা আছে কোর্টে। আপনি কয়টা নিষ্পত্তির ব্যবস্থা করছেন? মানে আসলে আদৌ তারা চান কিনা এটাই, কয়টা নিষ্পত্তির ব্যবস্থা করছেন? কেন আপনি আপনি সংস্থা প্রধান, তিনি কেন সচিব মন্ত্রীর সঙ্গে আলাপ করে কেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে কথা বলেন না? কেন বনের জন্য আলাদা একটা বেঞ্চ হইতে পারে না বা একটা আদালত হইতে পারে না আলাদা? কারণ এটা আমাদের জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার অন্যান্য জিনিসও গুরুত্বপূর্ণ, কিন্তু এটা হলো আমার বাঁচার সঙ্গে কিন্তু একদম সম্পর্ক। তো আমার জমি আপনি নিয়ে গেছেন, মামলা হচ্ছে, ঠিক আছে, জমি তো আছে জায়গায়, আমি হয়তো আমার কাগজপত্র থাকলে পাবো, কিন্তু যেই বন ধ্বংস হয়ে গেল, যেই পাহাড় আপনি কেটে ফেললেন, এটাকে আপনি ফেরত পাবেন? তাহলে ওই জায়গায় আমার গুরুত্ব দিতে হবে না? সেই জিনিসটাকে আমরা বিচার বিভাগকে বুঝাইতে সক্ষম হয়েছি, চেষ্টাই করি না, সক্ষমতা পথ নিয়ে আসে না। এই জায়গাটা আমি মনে করি সবচেয়ে বড় দুর্বলতা। বন আইন সংশোধন করা, পরিবেশ আইন বাস্তবায়ন করা এবং মামলাগুলি শুধু দেওয়া না, সংখ্যা বাড়ানো না, এগুলি নিষ্পত্তির উদ্যোগ। ধন্যবাদ। আমি একটু অ্যাড করে দিই সুবর্ণের সাথে। বনের জমি কিন্তু অন্যরা লিজ দিয়ে দেয়, যেমন জেলা প্রশাসন অথবা ল্যান্ড মিনিস্ট্রি। তাহলে এই যে একটা কনফ্লিক্ট অথবা এখানেও কিন্তু একটা নিজেদের মধ্যে সুবিধার জায়গা তৈরি করে, এই গ্যাপটা মনে হয় ফিল আপ করার দরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব আলিউর রহমান। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানে যেসব সংরক্ষিত বনাঞ্চল আছে সেখানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কিভাবে, এগুলো দেখার কি কেউ নেই? আমি যেটা বলছিলাম, গত 10 বছরে বিশেষ করে বান্দরবন এবং কক্সবাজারের সংরক্ষিত বনাঞ্চলে যে মাচাকার হয়েছে সেটা আর ক্ষতিপূরণ ফিরিয়ে আনা সম্ভব না। আমাদের সবচেয়ে দুঃখ লাগে ব্রিটিশরা যেভাবে বান্দরবন এবং রাঙামাটিতে যে 3টা সংরক্ষিত বনাঞ্চল করেছিল, কাঁচালং, মাচালং এবং মাইনি, সেইগুলির অধিকাংশ ধ্বংস হয়ে গেছে। প্রথমত সেটার প্রথম কারণ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে কোনো ভূমি ব্যবস্থা এই পর্যন্ত নাই। সেই সুযোগটা নিয়ে বাঙালিরা হেডম্যানকে কিছু টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে একটা খতিয়ান করে নিয়ে জায়গা দখল করে, পাহাড়িদের নিজস্ব যেহেতু কোনো খতিয়ান নাই, দলিল নাই, তারা ওই সংরক্ষিত বনাঞ্চলগুলি ঘর করে। সেটা ছিল একটা। গত 10 বছরে যেটা হয়েছে, আমাদের বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি বিশেষ করে বান্দরবন এবং কক্সবাজারের যে সমস্ত সংরক্ষিত এলাকা ছিল সেখানে রিসোর্ট এবং বনায়ন, তাদের বাগান বাড়ি এবং আম বাগান সহ বিভিন্ন ধরনের ফসলি বাগান করতে গিয়ে প্রাকৃতিক বনাঞ্চলটাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। এবং সেটা করতে গিয়ে তারা সংরক্ষিত বনাঞ্চল দেখে নাই, সেখানে যারা বসবাস করছিল তাদেরকে যেহেতু সেখান থেকে উচ্ছেদ করেছে, তারা সংরক্ষিত বনাঞ্চলকে গিয়ে ধ্বংস করেছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার হাতিদের শুষ্ক মৌসুমে খাবারের একমাত্র হাত ছিল চুনুতি অভয়ারণ্য। আপনি কক্সবাজার যাওয়ার সময় চকরিয়া থেকে কক্সবাজারের আগ পর্যন্ত, লোহাগাড়া থেকে কক্সবাজারের আগ পর্যন্ত এখানে শুষ্ক মৌসুমে স্বর্ণলতা অর্থাৎ পরগাছা টাইপের এক ধরনের লতা ছিল, যেটা প্রচন্ড গরমে খুব ভালোভাবে বেঁচে থাকতো এবং সুফলা হতো। হাতিরা এসে সেই গাছগুলি খেত। সম্প্রতি সেখানে বিভিন্ন মানুষজন বসতি স্থাপন করার কারণে এবং পাহাড় কেটে কেটে বনাঞ্চল ধ্বংস করার কারণে সেই গাছগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে, যে কারণে প্রতি বছর শুষ্ক মৌসুমে হাতিরা এসে তাদের খাবার না পেয়ে লোকালয়ে হামলা করে মানুষ মারছে। আমি শুধু একটা উদাহরণ দিই, বঙ্গবন্ধু সাফারি পার্ক যেখানে করা হয়েছে, সেই সাফারি পার্কের ঠিক মাঝখান দিয়ে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার হাতি চলাচলের করিডোর আছে। এই সাফারি পার্কটা যখন 2006 সালে সম্ভবত উদ্বোধন করা হয়েছিল বিএনপি সরকারের শেষ দিকে, প্রথম বছর হাতির এসে যখন দেখেছে এই করিডোর বন্ধ, স্টিলের বেড়া দেওয়া হয়েছিল, তারা এসে দলবল সহ সেই করিডোর ভেঙে এই পথ তারা উদ্ধার করে চলে গেছে। বন বিভাগ করেছে কি, সেটা গবেষণা না করে পরের বছর সেটা রিপেয়ারিং করেছে। পরের বছর যখন হাতির এসেছে, তারা যখন এই বাউন্ডারি দেখেছে, সেটা আবার ভেঙেছে। আমরা জানি যে এই ঘটনাগুলো ঘটছে, আমরা কিন্তু কোনো সমাধান দেখছি না। জনাব আলিউর রহমান, যা বোঝা যাচ্ছে সরকারি সংস্থাগুলোই পাহাড় বন উজাড়ে এগিয়ে আছে, আবার প্রভাবশালীরাও বেপরোয়া অবস্থায় রয়েছে। এমন বাস্তবতায় দেশের পাহাড় এবং বনগুলোকে রক্ষার উপায় কি, একদম সংক্ষেপে বলবেন। আপনার কথা শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। তিনটা কাজ করতে হবে। প্রথমত হচ্ছে পার্বত্য চট্টগ্রামের
সংরক্ষিত বনাঞ্চলে কোনো ধরনের বসতি রাখা যাবে না, এবং যে গাছগুলি এখনো টিকে আছে, যে ফাঁকা জায়গা আছে, সেখানে নতুন করে আমাদের দেশীয় বনজ গাছ লাগাতে হবে। বাইরের যে ইউক্যালিপটাস অথবা মেহগনি সেই ধরনের গাছ লাগালে হবে না, আমাদের জারুল, চাপালিশ, অন্যান্য যে গাছ আছে সেগুলি লাগাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে চট্টগ্রাম মহানগরী এবং কক্সবাজারের পাহাড় রক্ষার জন্য সেখানে যেটুক দখল হয়েছে সে তাদেরকে উচ্ছেদ করতে হবে, এবং পাহাড় শুমারি করে পাহাড়ের যে অবস্থান আছে সেটা নির্ধারিত করে কোন পাহাড়কে কিভাবে রক্ষা করতে হবে সেই মেকানিজম করলে আমাদের পাহাড় রক্ষা হবে, এবং সেটার জন্য সার্বক্ষণিক একটা এনফোর্সমেন্ট টিম থাকতে হবে। এবং সেটা চাইলে বন বিভাগ করতে পারে, কিন্তু বন বিভাগ হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায় যে কথাটা বলে তালতো ভাইয়ের মতো, তারা সাথেও নাই পাছেও নাই, তাদেরকে সুনির্দিষ্ট করে তাদের দায়িত্ব পালন করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, নির্বিচারে পাহাড় কাটা এবং বন উজাড়ের ফলে দেশে একদিকে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তেমনি বন্যার প্রবণতা সহ ক্রমাগত বেড়ে চলেছে পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া। ভৌগোলিকভাবেই বাংলাদেশ খুব ক্ষুদ্র আয়তনের একটি দেশ, ফলে ভূমির চাহিদার কারণেই নদী, পাহাড়, বনাঞ্চল নানান কৌশলে প্রভাবশালীদের আগ্রাসনের শিকার হচ্ছে। এই আগ্রাসন শক্তভাবে রুখে দিতে না পারলে দেশ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পথে এগিয়ে যাবে। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ দেশ রেখে যেতে হলে যারা পাহাড় কাটছে, বন উজাড় করছে, তাদের কারাদণ্ডের মতো শাস্তির আওতায় আনতে হবে। দখল হয়ে যাওয়া পাহাড় ও বনের জায়গা উদ্ধার করতে হবে, সারা দেশে বনায়নকে উৎসাহিত করতে হবে। পার্বত্য অঞ্চলে বহুজাতিক কোম্পানি ও ব্যবসায়ী গ্রুপগুলো যে রিসোর্ট বাণিজ্য শুরু হচ্ছে তা বন্ধ করতে সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষকে শক্ত পদক্ষেপ নিতে হবে। পরিবেশের ক্ষতি করে যে রিসোর্টগুলো গড়ে উঠেছে সেগুলোর অনুমোদন বাতিল করে উচ্ছেদ করতে হবে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ সুরক্ষার জন্য লড়াই করে যাচ্ছেন। পরিবেশবাদীরা আশা করছেন এবার পরিস্থিতি বদলাবে, পরিবেশের সুরক্ষা নিশ্চিত হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।